সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে সংস্কার প্রতিবেদন চূড়ান্ত করতে হবে বললেন ফখরুল। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন বললেন সিইসি। ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখার আশ্বাস, কাল শুরু হালনাগাদ। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে। আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর পরিবার। এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সীমান্ত উত্তেজনা কমলেও পরিস্থিতি থমথমে। সজাগ চৌকা গ্রামের বাসিন্দারা, সতর্ক বিজিবি। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি, বাধা ফসলটা বাঁচাবো, তখন আর এমনভাবে গ্যাস মারছে, চোখ মুখ কানা হয়েছে। মাঠের অবস্থা গহম ঝুড়েছে, কেলার গাছ ঝুড়েছে, আমের গাছ ঝুড়েছে। আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, তাই দুটোই একসাথে চলতে পারে। সকালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বিএনপি। পরে দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাধিতে শ্রদ্ধা জানান। পরে গণমাধ্যমকে বিএনপি মহাসচিব বলেন, সকলে ঐক্যবদ্ধ থাকলে অতি অল্প সময়ের মধ্যে নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পথে ফেরানো সম্ভব। 1936 সালের আজকের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জন্মগ্রহণ করেন তিনি। 1978 সালের 1 সেপ্টেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। 1981 সালে 30 মে একদল বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন সাবেক এই রাষ্ট্রপতি। সংস্কার এবং নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই। সংস্কারও চলবে, নির্বাচন হবে, এবং যে সরকার আসবে, যে দল সরকারে আসবে, তারা সেই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা পরিষ্কার করে বলতে পারি যে আমরা প্রতিটি সংস্কারকে এগিয়ে নিয়ে যাব। সরকার যেটা বলেছে এবং যে পরিকল্পনা করেছে, এই রিপোর্টগুলো পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে, তারপরেই সিদ্ধান্ত হবে, এবং ঐক্যমত ছাড়া কোনোটাই গ্রহণযোগ্য হবে না। এই মুহূর্তে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ, তার সঙ্গে যুক্ত হচ্ছে। গালিব, জানাবেন যে নেতাকর্মীরা এখনো আছেন কিনা এবং দলের যারা প্রতিষ্ঠাতাকে স্মরণ করে এসছেন তারা আজ কি বলছেন? সাকিব, আজকে সকাল থেকে যেহেতু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 89তম জন্মবার্ষিকী, এর জন্য বিএনপি সারাদিন ব্যাপী একটি কর্মসূচি হাতে নিয়েছে। গতকাল থেকে আসলে কর্মসূচি শুরু হয়ে গেছে। আজকে সকাল থেকে যে কর্মসূচিগুলো ছিল তার মধ্যে উল্লেখযোগ্য ছিল হচ্ছে যেই বিএনপি যে কেন্দ্রীয় কার্যালয় কিংবা বিভিন্ন যেই অফিসগুলো রয়েছে সেখানে দলীয় এবং জাতীয় পতাকা সকালবেলায় তোলা হয়েছে। এরপরে আজকে সকাল 11টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির যারা জ্যেষ্ঠ যেই নেতাকর্মীরা রয়েছেন তারা সহ এই জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণের জন্য তারা আসেন, এবং এখানে বিভিন্ন দলের অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা কর্মীরা রয়েছেন তারা এখানে এসেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং এখন পর্যন্ত আমরা এই মাজারের পরিস্থিতি যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে বিভিন্ন ওয়ার্ডের বিএনপির কর্মীরা এখানে প্রবেশ করছেন, এবং ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে তারা এসে এখানে এই মাজারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা স্মরণ করছেন এবং তার এই জন্মদিনে তারা তাকে শ্রদ্ধা জানাচ্ছেন এই মাজারে পুষ্পস্তবক অর্পণ করে। আপনি যেটি বলছিলেন যে এখানে সকাল 11টার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসেন এবং তিনি পুষ্পস্তবক অর্পণের পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং বর্তমান সময়ে রাজনৈতিক যে বিষয়গুলো রয়েছে, সংস্কার যে নিয়ে যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি কথা বলেন এবং সেখানে তিনি স্পষ্ট করেন যে এই সম্প্রতি যে সংস্কার কমিশনগুলো যে প্রতিবেদন জমা দিয়েছে সেগুলোকে তারা পর্যালোচনা করছে এবং
সকল দলের ঐক্যমতের ভিত্তিতে যেন একটা চূড়ান্ত জায়গায় পৌঁছানো যায় সেই ব্যাপারে তারা তাদের দলীয় দলের ভেতরে তারা আলোচনা করছেন এবং স্ট্যান্ডিং কমিটির যেই সভা সেখানে তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন। এরপরে যে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন সেটি হচ্ছে যে নির্বাচন এবং সংস্কার দুটি পাশাপাশি বিষয়, এই দুটি একই সাথে চলতে পারে, যে কারণে জাতীয় নির্বাচন নিয়ে খুব একটা বেশি যেন ডিলেমা না হয় সেই বিষয়টিও তিনি স্পষ্ট করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আপনি বলছিলেন যে আজকের এই দিনে 1936 সালে তিনি বগুড়ার গাবতলীতে তিনি জন্মগ্রহণ করেন এবং এরপরে আমরা জানি যে ৭৫ পরবর্তী সময়ে তারপরে একটি সিপাহী বিপ্লবের মাধ্যমে তিনি এই বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পান এবং তার হাত ধরে আজকের যে বাংলাদেশ যে বিএনপি সেই বিএনপির জন্ম হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত 3 বার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এই তার তৈরি করা দল বিএনপি। এবং 1981 সালে একটি বিপদগামী কিছু সেনা সদস্যের কর্মকাণ্ডের কারণে গুলিতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাকিব, এই তো কর্মসূচি চলছে এবং আজকে সারাদিন ব্যাপী কর্মসূচি রয়েছে এবং এখানে মনে হয় 2টা পর্যন্ত কর্মসূচি চলবে। এই মাজারে সবাই এসে পুষ্পস্তবক অর্পণ করবেন। এই ছিল আমার কাছ থেকে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ গালিব। গালিব ইবনে রিয়াজ যুক্ত ছিলেন চন্ডিমা উদ্যান থেকে, জানাচ্ছিলেন জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের যে আয়োজন সে সম্পর্কে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে আর আইনি কোনো বাধা নেই, তবে দিনক্ষণ অনেকটা নির্ভর করছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার উপর। বিষয়টি জানান বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল। শিগগিরই দেশে ফিরার আশা দলটির কেন্দ্রীয় নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। মামলা, হয়রানি, আটক, নির্যাতন, অবশেষে দেশত্যাগ, 1.5 যুগ জন্মভূমির বাইরে। শুধু তত্ত্বাবধায়ক সরকারের আমলেই 17টি মামলা হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে। আওয়ামী লীগ সরকারের সময়ে যুক্ত হয় আরও অর্ধশত মামলা। গণ অভ্যুত্থানের পর তারেক রহমান একে একে নির্দোষ প্রমাণিত হয় প্রায় সব মামলায়। তাতে জনমনে আবারও জোরালো হচ্ছে তারেক রহমানের দেশে ফেরার প্রসঙ্গটি। অধীর আগ্রহে অপেক্ষমান বিএনপির লাখো নেতাকর্মী। কেন্দ্রীয় নেতারা বলছেন শিগগিরই দেশে ফিরবেন তিনি। এই সময়টা মায়ের জন্য দিবেন, এটা আমরা খুব স্বাভাবিক কারণে প্রত্যাশা করতে পারি। উনি যে দেশে আসছে, যুক্তরাষ্ট্র বা লন্ডন, সেখানে একটা আইনি প্রক্রিয়া আছে। সব কিছু মিলেই তো আমরা অপেক্ষায় আছি। খুব শীঘ্রই ইনশাল্লাহ উনি আসবেন। দেশবাসী তো প্রত্যাশাই করে। তারেক রহমানের দেশে ফিরতে আইনি বাধা কোথায় জানতে চাই বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামালের কাছে। বলেন, দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই, তবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার উপর নির্ভর করে দিনক্ষণ। মামলা সংক্রান্ত কোনো বিষয় ওনার আসার ক্ষেত্রে কোনো ধরনের বাধা নেই। একদিকে তিনি নেতা, আরেকদিকে তিনি আবার একজন সন্তান। সব বিষয়ে বিবেচনা করেই তিনি যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন দেশে আসার। রাজনৈতিক প্রতিহিংসা আর সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই মামলা দেয়া হয়েছে বলে জানান তিনি। জনাব তারেক রহমান সাহেব এই দেশে জন্মগ্রহণ করে পাসপোর্ট পেয়েছিলেন নেটিভ। সেই পাসপোর্টের নবায়নটা পর্যন্ত ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা করেননি। সামাজিকভাবে যে হেয় প্রতিপন্ন করা হয়েছিল, অর্থাৎ ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে অহরহ মিথ্যা কথা বলতেন। পলিটিক্যাল পারসিকিউশন বলি, ম্যালিশিয়াস প্রসিকিউশন বলি, এই বিষয়টাই ছিল শেখ হাসিনার মূল যন্ত্রই ছিল মামলা। বিচারাধীন অর্থ পাচার সহ বড় বাকি 2টি মামলা থেকে শিগগিরই তারেক রহমানের আইনগতভাবে মুক্তির আশা আইনজীবীদের। এছাড়া তারেক রহমানের বিরুদ্ধে আরও 12টি রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি বিএনপির এই সিনিয়র আইনজীবীর। উনি আমাকে টু সাম এক্সটেন্ট একটা কথা বলেছেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় যদি এই রাজনৈতিক মামলাগুলো উঠিয়ে নেওয়া হয়, জনাব তারেক রহমান সাহেবের মামলা যেন সর্বশেষ উঠানো হয়, অর্থাৎ উনার পরে যেন আর কোনো রাজনৈতিক আসামি না থাকে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা।
নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক বক্তব্যের মধ্যে ঢুকতে চায় না, বরং সরকারের সময়সীমা অনুযায়ী নির্বাচন আয়োজনের পথে হাঁটছে ইসি। ইউএনডিপির দেয়া বিভিন্ন উপাদান হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এবারের ভোটার তালিকা নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে পারবে বলেও মন্তব্য করেছেন তিনি। আরও জানাচ্ছেন বিলায়েত হোসাইন। আর মাত্র একদিন বাদেই শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। এই কর্মযজ্ঞে নির্বাচন কমিশনকে কারিগরি সহায়তা দিচ্ছে ইউএনডিপি। সংস্থাটির পক্ষ থেকে নির্বাচন কমিশনকে প্রদান করা হয় ল্যাপটপ, স্ক্যানার সহ নানা ধরনের যন্ত্রপাতি। রোববার ইসি সচিবালয়ে হস্তান্তর প্রক্রিয়া শেষ করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। সরকারের দেয়া সময়সীমা অনুযায়ী ইসি নির্বাচনের পথে হাঁটছে বলে জানান তিনি। বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না। রাজনৈতিক বক্তব্য মধ্যে আমরা ঢুকতে চাই না, আমরা রাজনীতির মধ্যে ঢুকতে চাই না। আমরা কারণ বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। এবারের ভোটার তালিকা নির্বাচনকে বিতর্কের ঊর্ধ্বে রাখবে বলেও মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন, জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর বর্তমান কমিশন। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। পরে ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী নির্বাচনের সহায়তা করার বিষয়ে রাজনৈতিক দলগুলো সহ নানা অংশীজনের সঙ্গে আলোচনা করছেন তারা। They will continue to consult with the political parties, with the government, with civil society, and other actors, and then give the recommendations on what kind of election support that the UN can provide together to Bangladesh. In the meantime, this very important exercise that the administration is starting tomorrow. So we have gotten a special permission to start supporting the Bangladesh Election Commission before the mission is finalized. গত 2 জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। তালিকা অনুযায়ী দেশের বর্তমান ভোটার সংখ্যা 12,36,83,512 জন। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। বিলায়েত হোসাইন, এখন, ঢাকা। আওয়ামী লীগ আমলে কৃষিতে ভুল এবং অসত্য তথ্য দেয় বাজার সামলাতে হিমশিম খেতে হচ্ছে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর পিআইবিতে কৃষি বিষয়ক সাংবাদিকতা নিয়ে কর্মশালায় তিনি এসব কথা বলেন। অন্তর্বর্তী সরকার কৃষি নিয়ে আলাদাভাবে কাজ করছে বলেও জানান তিনি। গত 15 বছরের যে তথ্য যে চুরি হয়েছে সেটা নিয়ে তারা যথেষ্ট একটা, আপনারা দেখেছেন হোয়াইট পেপারে এটার উপরে আলাদা চ্যাপ্টারই আছে, এবং আমরা সামনে এটা নিয়ে আরও কৃষিতে আরও এমফাসিস করে কিভাবে কি করা যায়, এবং আমরা যাতে সমন্বিত একটা সাস্টেনেবলি এগ্রি ইকোনমিক্সে আমরা যেতে পারি, যেটা প্রাণ ও প্রকৃতিকে প্রিজার্ভ করবে, ডিস্ট্রয় করবে না, এবং বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটিকে বুস্ট আপ করবে, যাতে বাংলাদেশে 1974-এর মতো আরেকটা ফ্যামিন না হয় এবং বাংলাদেশের মানুষ সবসময় হৃষ্টপুষ্ট থাকেন। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় প্রায় 400 আসামির জামিন শুনানি এবং সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার সংলগ্ন অস্থায়ী আদালতে। আদালতে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেবেন সেনাবাহিনীর সাবেক মেজর ইউসুফ। বিশেষ ট্রাইব্যুনাল 2-এর চিফ প্রসিকিউটর মোহাম্মদ বোরহানউদ্দিন জানান, জামিন এবং সাক্ষ্য গ্রহণের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। সকালে কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে আসামিদের আনা হয়। আদালতে কাজ শুরু হচ্ছে। খবর পেয়ে এদিন ভোর থেকে বিডিআর জওয়ানদের জামিনের দাবিতে কারাগারের সামনে অবস্থান নেন স্বজনরা। বিডিআর হত্যাকাণ্ডের পর দীর্ঘ 16 বছর ধরে হত্যা এবং বিস্ফোরক আইনে করা মামলায় কারাভোগ করছেন এসব আসামিরা। হত্যা মামলায় খালাস পেয়েও বিস্ফোরক মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে থাকায় বন্দী আছেন অভিযুক্ত বিডিআর সদস্যরা। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার অবসান ঘটিয়ে বিচার প্রার্থীরা কারামুক্ত হবেন এমন প্রত্যাশা জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। আজহার, জানাবেন যে জামিন শুনানি নিয়ে সবশেষ কি তথ্য আছে?
সাকিব, এই বিচার কাজটি তো দীর্ঘদিন পর আবার পুনরায় শুরু হলো। যেটি আমরা দেখলাম যে এই আদালতটা এই মানে কেরানীগঞ্জের যে কারাগার, এখানে যে অস্থায়ী আদালত, আজকে তো এখানে বিচারও প্রথম শুরু হচ্ছে। তো যেটা আমরা দেখলাম যে প্রথমে একটা বিতর্ক শুরু হলো এই আসামি পক্ষ এবং এই পাবলিক প্রসিকিউটর মধ্যে, রাষ্ট্রপক্ষের মধ্যে। তারা এই বিতর্কটা ছিল এমন যে যেহেতু একটা স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, তখন সেই জায়গায় সেই তদন্ত কাজকে যাতে বাধাগ্রস্ত না করে আসামিপক্ষ বলছিল যাতে এই সাক্ষ্য গ্রহণটা বন্ধ রাখা হয় এবং জামিন শুনানিটা যাতে করা হয়। সেই জায়গায় কিন্তু এই রাষ্ট্রপক্ষ কিন্তু এটার বিরোধিতা করেছে এবং সব মিলিয়ে যেটি হয়েছে যে রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষ এই যে আদালতের সামনে তারা একমত হয়েছে। এখন এই মামলার যিনি সাক্ষী, ওনার নাম হলো অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল। উনি সাক্ষী দিচ্ছেন, নানান কিছু বিষয় ওনার বর্ণনায় উঠে আসছে। উনি বলছেন যে ওই দিন উনি ওইখানে দায়িত্ব পালন করেছেন এবং তিনি কোনো কোনো ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, আবার কোনো কোনো ঘটনার উনি পরোক্ষ সাক্ষী, এগুলো আদালতে বলছেন। যেটি আজকের এই যে আদালতকে ঘিরে যে বিষয়টি আলোচনা হচ্ছিল, জানেন যে 2009 সালের এই যে দুঃখজনক যে হত্যাকাণ্ড বা এই যে পিলখানা ট্র্যাজেডি, তখন কিন্তু 2টি মামলা হয়েছিল। এই 25 এবং 26 ফেব্রুয়ারিতেও এই ঘটনা ঘটেছে, তার 2 দিন পরে 2টি মামলা হয়েছিল। এর মধ্যে যে হত্যা মামলাটি, সেই হত্যা মামলার কিন্তু এর মধ্যে রায় হয়ে গেছে এই বিশেষ আদালত থেকে। এরপরে সেটি এখন হাইকোর্টের রায়ও চলে আসছে, এখন যেটা আপিল বিভাগে আছে। কিন্তু একই সঙ্গে হয় যে আরেকটি মামলা, এই বিস্ফোরক আইনের যে মামলাটি, সেটিতে কিন্তু 2010 সালে বিচার কাজ শুরু হলেও দীর্ঘদিন এটি কিন্তু এক ধরনের মানে বন্ধ রয়েছে। এটা আসলে এই শুনানি কিংবা এই কোর্ট বসেনি। সেই জায়গায় দীর্ঘদিন পর এখন যে এখানে যখন আবার এই কার্যক্রম শুরু হলো, তখন বিশেষ করে এই আসামি পক্ষের স্বজনরা যেটি দাবি করছিলেন বা যেটি দেখাও গেছে যে এই হত্যা মামলায় প্রায় 200-এর বেশি আসামি তারা কিন্তু খালাস পেয়ে আছেন, কিন্তু এই মামলাটির কার্যক্রম বন্ধ থাকার কারণে বা এই মামলাটিতে জামিন না পাবার কারণে খালাস পেয়েও তারা কিন্তু একটা দীর্ঘ সময় 2013 সালে যদি রায়ের ব্যাপারটা ধরা হয়, তারপরে প্রায় 1 যুগ ধরে তারা এই জেল খাটছেন। তো সেই জায়গায় তাদের একটা দাবি ছিল যে এই তাদের জামিনের ব্যাপারে, এই দাবি রাজপথেও গড়িয়েছে। আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও এ নিয়ে কথাবার্তা বলা হয়েছে এবং সব মিলে যেটি আমরা আজকে জানতে পেরেছিলাম যে 400-এর বেশি জামিন আবেদন এখানে পড়েছে। তো সেই জায়গায় আলোচনা ছিল যে জামিন শুনানি আজকে হবে কিনা। আমরা যেটি বুঝতে পারছি সাক্ষ্য গ্রহণের পর জামিন শুনানি হবে কিনা সে বিষয়ে খুব একটা সম্ভাবনা আমরা দেখছি না। তবে আমরা এখানে আছি, একটু পরে আবার মানে আমরা এজলাসেই ছিলাম, তো সবশেষ কি পরিস্থিতি হয় সাকিব আমরা এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। পিলখানা হত্যা মামলার জামিন শুনানি চলছে, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আজহার লিমন। বিসিএস ক্যাডারভুক্ত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে কথা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। আপনারা জানেন, আপনারা অনেকে এসিল্যান্ডে হয়তো কাজ করছেন বা হয়তো এসিল্যান্ড হিসাবে যাবেন। এখানে এই সাধারণ জনগণ কিন্তু খুবই বিপদে পড়ে এই জায়গায় গেলে। তারা এই যে কানুনগো তহসিলদারের চক্রে পড়ে যায়, তারা বিভিন্ন সময় তাদের সময়ও নষ্ট হয় এবং তাদের অনেক সময় তাদের পকেট থেকেও পয়সা যায়, কিন্তু তারা অনেক সময় তাদের কাজটা পায় না। এটার ক্ষেত্রে কিন্তু আপনারা একটা বিরাট সাহায্য করতে পারেন সাধারণ পাবলিককে। আর আমি এখানে বন বিভাগেরও আমি দেখলাম কোয়েশ্চন আছে, যেহেতু আমি চিটাগাং হিল ট্র্যাক্সে 3বার কাজ করেছি, ওখানে বন বিভাগের সম্পত্তি বেশি, মানে ফরেস্ট ল্যান্ড অনেক সময় দেখা যায় ফরেস্ট ল্যান্ডে গাছই বোনা হয় না, কিন্তু থিনিং আউট কাটার জন্য পয়সা চলে আসে, মানে কাটা মানে ওই পয় পরিষ্কার করার জন্য। তা আপনারা এইগুলির দিকে খেয়াল করবেন। এইগুলি প্রত্যেকটাই কিন্তু আপনারা না, আপনাদের নিজের স্তরে যারা হচ্ছে এই দুর্নীতিগুলি যদি বন্ধ করতে পারেন, সাধারণ জনগণ এবং এলাকাবাসী উপকার হবে এবং আমাদের যে পাহাড়ে যেসব আমার জনগোষ্ঠী আছে তারাও কিন্তু এতে খুব উপকৃত হবে। রেলওয়ের কিন্তু প্রচুর ল্যান্ড রয়ে গেছে, যেটা নিয়ে আপনারা লিজ দিয়ে দেন। এই ল্যান্ডগুলিও অনেক সময় যেই পরিমাণ আছে ওই পরিমাণ আপনাদের লিজ যাচ্ছে কিনা, প্লাস আপনাদের সব কিছু আপনাদের হাতে আছে কিনা, এটাও কিন্তু আপনারা গিয়া দেখতে পারবেন। আপনারা ইয়াং, আপনারা ওই চেয়ারের ভিতরে সবসময় নিজের সীমাবদ্ধ না রেখে এই যে আপনারা বললেন এই যে বাইরে থাকার আনন্দটা, এই আনন্দটা যেন ফিল্ডে অনুভব করেন, তবে কিন্তু জনগণ কিন্তু অনেক উপকৃত হবে।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত উত্তেজনা কমলেও শঙ্কিত অবস্থায় চৌকা গ্রামের বাসিন্দারা। রাতভর নানা শঙ্কা শেষে সচেতন অবস্থায় গ্রামবাসী। যে কোনো উস্কানি প্রতিহত করতে ঐক্যবদ্ধ অবস্থানে তারা। সকাল থেকে সীমান্ত এলাকার কৃষকরা তাদের ক্ষতিগ্রস্ত ফসল উদ্ধার করেছেন, সাথে অবশিষ্ট ফসল রক্ষা করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গ্রামবাসীরা জানাচ্ছেন, উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের মধ্যে যোগাযোগ বাড়িয়ে ঐক্যবদ্ধ রয়েছেন তারা। যোগাযোগ রাখছেন বিজিবির সাথেও। এদিকে গ্রাম ও সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল বাড়িয়েছে বিজিবি। সীমান্ত এলাকার ঝুঁকিপূর্ণ ফসলের ক্ষেত থেকে কৃষকদের সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে শনিবার ফসল কাটা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুদেশের নাগরিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। ভারতীয়দের ছোড়া ইটপাটকেল, ককটেল ও তীরের আঘাতে বেশ কয়েকজন বাংলাদেশি আহত হন। ক্ষতি করেছে, আপনার খুঁজেছে, খাইতেছে। মাঠের অবস্থা গহম ঝুড়েছে, কেলার গাছ ঝুড়েছে, আমের গাছ ঝুড়েছে, সব ফসলকে ঝুড়েছে। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি বা ফসলটা বাঁচাবো, তখন আর এমনভাবে গ্যাস মারছে, চোখ মুখ কানা হয়েছে। এখন বর্তমানে পরিস্থিতি ভালোই আছে, কিন্তু তবু আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা আক্রমণ করতে পারে। দেশের সবচেয়ে মজবুত আরএফএল ল্যাডার, যা 6061 গ্রেড অ্যালুমিনিয়ামে তৈরি। শক্তিশালী এমএস ক্রসবার নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা। আরএফএল ল্যাডার। চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, জানাবেন যে যেহেতু একটা উত্তেজনা চলছে, সেক্ষেত্রে স্থানীয়দের সচেতন করতে প্রশাসন কি পদক্ষেপ নিচ্ছে? সাকিব, আসলে সীমান্তের উত্তেজনা প্রশমিত হয়েছে এবং আমরা দেখছি সকাল থেকেই বিজিবি এবং স্থানীয় যে প্রশাসন রয়েছে তারা গ্রামবাসীকে সচেতন করার জন্য কিন্তু নানা ধরনের পদক্ষেপ নিয়েছে এবং তারা বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু গ্রামবাসীকে একত্রিত করছেন এবং সেখানে তাদেরকে পরামর্শ দিচ্ছেন যে আসলে সীমান্ত এলাকায় তারা কিভাবে চাষবাসে যাবেন, কতটুকু আসলে সীমানার মধ্যে যেতে পারবেন, কতটুকু যেতে পারবেন না, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানে তারা আলোচনা করছেন। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবির সিও তিনি এখানে গ্রামে এসেছেন এবং গ্রামে আসার পরে স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছেন, চেয়ারম্যান, মেম্বার, তাদেরকে নিয়ে একত্রিতভাবে কিন্তু জনগণকে বুঝিয়েছেন যে আসলে কিভাবে আসলে তারা সীমান্ত এলাকায় চলবেন এবং কোন বিষয়গুলো আসলে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তিনি এখানে বিজিবি থেকে বলা হয়েছে যে উৎসুক জনতাও আসলে এই ঘটনা দেখতে আসার কারণে এখানে যে ফসলগুলো আছে কৃষকের, সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই মৌসুমি ফসল ক্ষতিগ্রস্ত হলে কিন্তু কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে। সীমান্তের যে উত্তেজনা সেটি প্রশমিত হলেও আসলে এই পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে এবং বাংলাদেশ প্রান্তে যে কোনো ধরনের উত্তেজনা নেই এবং এই যে পতাকা বৈঠক গতকালকে হয়েছে, তারপরে যে বিএসএফ এর সাথে যে সমঝোতা, সেটির ভিত্তিতে বিএসএফ যে আসলে তাদের সীমান্ত থেকে 150 গজ পর্যন্ত ভিতরে চলে গেছে, এই পরিস্থিতিটা বাংলাদেশ প্রান্তেও স্বাভাবিক করার জন্য কিন্তু বিজিবি কাজ করছে এবং স্থানীয় সরকার প্রশাসন তাদেরকে সাথে নিয়ে কিন্তু এখন বিজিবি সেই কাজটি চালিয়ে যাচ্ছেন এবং গ্রামবাসীদেরকে সচেতন করছেন। গ্রামবাসী এবং কৃষকদেরও কিন্তু একটি দাবি আছে যে যারা উৎসুক জনতা আসছেন তারা যেন আসলে তাদের ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত না করেন। গতকালকে আসলে উদ্ভূত পরিস্থিতির কারণে দুই দেশের নাগরিকরা যেভাবে আসলে ফসলের ক্ষেতে সংঘর্ষে জড়িয়েছিলেন, তাতে করে আসলে বাংলাদেশিদের আসলে ফসল নষ্ট হয়েছে অনেক। আজকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সেই সমস্ত এলাকাগুলো পরিদর্শন করা হচ্ছে এবং সেখানে কি ধরনের কতটুকু ক্ষয়ক্ষতি হচ্ছে সেটি নিরূপণের জন্য একটি তালিকাও তৈরি করা হচ্ছে এবং যারা ক্ষতিগ্রস্ত কৃষকরা রয়েছে তাদেরকে আসলে প্রণোদনা দেওয়ার জন্য পরবর্তী সময়ে সেটির জন্য তালিকা করা হচ্ছে। এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে এবং গ্রামবাসীরা যাতে করে আতঙ্কিত না হন, একত্রিত থাকতে পারেন এবং তাদের যে করণীয় সেটা সম্পর্কে জানতে পারেন, সে বিষয়ে কিন্তু 59 বিজিবির পক্ষ থেকে সচেতনতা চালানো হয়েছে এবং সেটি শুধুমাত্র এই চৌকা এলাকাতে নয়, এর আশপাশে যে সমস্ত জায়গাগুলোতে এরকম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় সেই জায়গাগুলো কিন্তু সেটি কাজ চালিয়ে যাচ্ছে বিজিবি এবং স্থানীয় প্রশাসন। তো সাকিব, চাঁপাইনবাবগঞ্জের এই শিবগঞ্জ এলাকায় এখন সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, এখন সেটি আরও যেন প্রশমিত হয় সে কারণে এই গ্রামগুলো নিয়ে আসলে সচেতনতার বৃদ্ধির কাজ করছে বিজিবি। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় সন্দ্বীপ ফেরি নির্মাণ কার্যক্রম পরিদর্শন করছেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাজুল কবির খান। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হুসাইন জিয়াদ। জিয়াদ, জানাবেন যে ফেরি নির্মাণে কাজের অগ্রগতি কতটা এবং উপদেষ্টা যেহেতু পরিদর্শন করছেন সেক্ষেত্রে এই কাজের গতি কতটা বাড়বে?
সাকিব মূলত বেশ জোরে সোরেই কাজ করছে এখানে, রাত দিন 24 ঘন্টা। আমি যেখানে আছি চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকা এখানে, এবং সকাল 11:30টার দিকে উপদেষ্টা পরিদর্শন করেছেন ফাউজুল কবির, তার নিজ বাড়িও কিন্তু সন্দ্বীপে। ফলে এই পথের যে দুর্ভোগ দীর্ঘ সময় ধরে এবং গত 200-300 বছর ধরে আসলে সন্দ্বীপের মানুষ এই বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার জন্য এক ধরনের জীবন ঝুঁকি নিয়ে আসলে তাদের পার হতে হয়। এবং চট্টগ্রামের কুমিরা, বারবকুণ্ড, এই বাঁশবাড়িয়া সহ বেশ কয়েকটি ঘাটে তারা স্পিড বোট কিংবা যে ট্রলারগুলো রয়েছে, কাঠের ট্রলার, সেগুলো করে তাদের মালামাল এবং জীবন ঝুঁকি নিয়ে তারা পার হন। সেই দুর্ভোগ থেকে মুক্তি দিতে মূলত এই ফেরি কার্যক্রমের কাজ শুরু হয়েছে। এবং এই কার্যক্রমের অংশ হিসাবে তিনি আজকে পুরো এলাকা পরিদর্শন করেছেন এবং এখনও করছেন। এই কার্যক্রম বাস্তবায়ন করছে কিন্তু সেনাবাহিনী, এবং তারা যেটি উপদেষ্টা মহোদয় পরিদর্শন শেষে যেটি জানিয়েছেন, আগামী 10 মার্চ থেকে মূলত বাঁশবাড়িয়ার এই প্রান্ত থেকে ফেরি সন্দ্বীপের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এবং এটি একটি যুগান্তকারী ঘটনা, কারণ সন্দ্বীপে এখন যে যাতায়াত হয় কুমিরা ঘাট হয়ে, সেটি শুধুমাত্র একটি প্রতিষ্ঠানের হাতে আসলে জিম্মি হয়ে আছে। এবং যাত্রীরা বলছিলেন তারা অনেকটা যাত্রীদের জিম্মি করে রাখেন ভাড়ার ক্ষেত্রে, এবং তাদের সাথে যে আচরণ সেটি আসলে সেবামূলক আচরণ নয়। সেই জায়গা থেকে মূলত এই কুমিরা ঘাটটিও উন্মুক্ত করা হয়েছে। আজকে থেকে বিকল্প একটি প্রতিষ্ঠান তাদের সেবা দিতে শুরু করেছে, এবং বিআইডব্লিউটি আজকে উপস্থিত ছিলেন। তারা জানিয়েছেন যে আরও কয়েকটি প্রতিষ্ঠান মূলত এগিয়ে আসছে এই সন্দ্বীপ পারাপারে। তারপর আগামী মার্চ থেকে যদি এখানে ফেরি সার্ভিস চলাচল শুরু হয়, সেই ক্ষেত্রে এখন মূলত সন্দ্বীপের মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাতায়াত করতে পারে। রাতের বেলা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে দ্বীপটি। ফেরি সার্ভিস শুরু হলে মূলত এখানে যে সমস্ত যানবাহনগুলো রয়েছে, কার থেকে ট্রাক কিংবা অন্যান্য যানবাহনগুলো আসলে সন্দ্বীপের উদ্দেশ্যে সমুদ্র পাড়ি দিয়ে চলে যেতে পারবে। ফলে সন্দ্বীপের যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড এবং সামগ্রিক যে বাণিজ্যিক কর্মকাণ্ড সেটি অনেকাংশে এগিয়ে যাবে বলে এখানকার মানুষ আশা করছে। একই সাথে সন্দ্বীপ কিন্তু অল্প সময় আসা যাওয়া করা যায়, মাত্র 8 ঘন্টার মতো সময় লাগে। ফেরি সার্ভিস শুরু হলে সেখানকার উপকূলীয় এলাকাকে পর্যটনের একটি অপার সম্ভাবনার জায়গায়ও তৈরি করা যাবে বলে এখানে যারা এসেছেন তারা মত দিয়েছেন। সাকিব। বিশেষ কর্মসূচির আওতায় মালয়েশিয়া প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির বাংলাদেশ হাই কমিশন। আগামী 20 জানুয়ারি পর্যন্ত চলবে বিতরণ। সাপ্তাহিক ছুটির দিন শনি এবং রোববারেও সেবা দেওয়ার নিশ্চয়তা দিয়েছে হাই কমিশন কর্তৃপক্ষ। এই বিষয়ে আরও জানাতে মালয়েশিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার তারেক। জানাবেন যে কি কি কার্যক্রম আসলে হাতে নেওয়া হয়েছে এবং প্রবাসীরা কতটা সহজলভ্যভাবে এই পাসপোর্টগুলো পাবে? এখানে আপনি জানেন যে মালয়েশিয়াতে যে সকল প্রবাসীরা আছেন তাদের যে পাসপোর্ট নবায়ন করার জন্য তারা তাদের এমআরপি পাসপোর্ট নবায়ন করার জন্য আবেদন করেছিলেন, এবং হঠাৎ করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি সিদ্ধান্ত আসে যে এমআরপি পাসপোর্ট নবায়ন গ্রহণ এবং বিতরণ সেটি বন্ধ থাকবে। এর ফলে কিন্তু প্রায় 28,000 প্রবাসীর আবেদন বন্ধ ছিল বলে আমরা জানতে পেরেছি। এর ফলে কিন্তু প্রবাসীরা এখানকে যারা মালয়েশিয়াতে আছেন তারা তাদের ভিসা নবায়ন করার ক্ষেত্রে তারা একটা জটিলতায় পড়ছিলেন, এবং তারা চাচ্ছিলেন যে সরকার যাতে দ্রুতই তাদের এই এমআরপি পাসপোর্টের যে আবেদনগুলো তারা জমা দিয়েছিল সেগুলো যাতে বিতরণ করা হয়। তারপর থেকে কিন্তু সরকার সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসে এবং এমআরপি পাসপোর্ট নবায়ন করে, যার একটি সিংহভাগ ইতিমধ্যে মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশন এসে পৌঁছেছে। এবং এই যে প্রবাসীরা প্রায় 28,000 প্রবাসীর যে আবেদনগুলো বন্ধ ছিল, তারা পাচ্ছিল না, তাদের যে ভোগান্তি ছিল সেই ভোগান্তিটা যাতে দূর হয় তার লক্ষ্যে কিন্তু প্রবাসী এইখানে হাইকমিশন বিশেষ এক সপ্তাহ ঘোষণা করে 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত একদম রাত 10টা পর্যন্ত, যেটি আসলে নজিরবিহীন। এর আগে মালয়েশিয়াতে কখনো এরকম রাত 10টা পর্যন্ত তারা কোনো হাইকমিশনের সেবা দেয়নি, এটি প্রথম এই সেবাটি দিচ্ছে। হাইকমিশনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই যে প্রবাসীদের যে ভোগান্তি হচ্ছে, তারা তাদের ভিসা পাচ্ছে না, ভিসা নিবন্ধন করতে পারছে না পাসপোর্টের জন্য, সেটি যাতে দূর হয় সেই জন্যই তারা এই উদ্যোগটি নিয়েছে। এবং এখানে এসে আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে শুরুতে 14, 15, 16 এই কয়দিন ব্যাপক প্রবাসীর ভিড় ছিল, তবে আজকে সাপ্তাহিক ছুটির দিন রোববারে আমরা প্রবাসীদের যে উপস্থিতি সেটি আমরা কম দেখতে পাচ্ছি। প্রবাসীরা যেটি বলছেন যে তাদের পাসপোর্ট পেতে 6 থেকে 7 মাস সময় অতিবাহিত হয়ে গেছে, কারো ভিসা এরই মধ্যে শেষ হয়ে গেছে, যার ফলে
এখন এতদিন পরেও তারা পাসপোর্ট পেয়ে আসলে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রবাসীরা কিন্তু আবেদন করছেন সরকারের কাছে যে এখন যে ই পাসপোর্ট করার ক্ষেত্রে যে প্রবাসীদেরকে উৎসাহিত করা হচ্ছে, সেক্ষেত্রে প্রবাসীরাও কিন্তু আগ্রহী, কিন্তু তারা যে বিষয়টি মোটা দাগে বলছেন যে তাদের এমআরপি পাসপোর্টের যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী যদি ই পাসপোর্ট তাদেরকে করার সুযোগ দেওয়া হয় সেক্ষেত্রে প্রবাসীরা আরও বেশি আগ্রহী হবেন পাসপোর্ট করতে। তো এই হাইকমিশনের প্রাঙ্গণ থেকে এই ছিল আসলে বিশেষ ব্যবস্থায় পাসপোর্ট বিতরণের সবশেষ তথ্য। এদিকে ইরানের রাজধানী তেহরানে আততায়ীর গুলিতে সুপ্রিম কোর্টের 2 বিচারক নিহত হয়েছেন। হত্যাকাণ্ড ঘটনার পর আততায়ী আত্মহত্যা করেছে বলে জানায় পুলিশ। সিএনএন জানিয়েছে নিহত ওই 2 বিচারক কয়েক বছর ধরেই বেশ কিছু হাই প্রোফাইল কেসের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে হামলাকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলার রেকর্ড পাওয়া যায়নি নিশ্চিত করেছে ইরানের বিচার বিভাগীয় মিডিয়া অফিস আরও বলছে প্রাথমিক আলামত পর্যবেক্ষণের পর ধারণা করা হচ্ছে পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে হামলার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যম মিজান নিউজ এজেন্সি বলছে এই হামলার সময় একজন গার্ডও গুরুতর জখম হয়েছেন। প্রতিবেদনে আরও বলা হচ্ছে 2 জন নয় বরং 3 বিচারপতিকে হত্যার পরিকল্পনা করেছিল ওই আততায়ী। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা, রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে সংস্কার প্রতিবেদন চূড়ান্ত করতে হবে বললেন ফখরুল। রাজনীতির মধ্যে ঢুকতে চায় না নির্বাচন কমিশন বললেন সিইসি। ভোটার তালিকা বিতর্কের ঊর্ধ্বে রাখার আশ্বাস, কাল শুরু হালনাগাদ। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলায় জামিন শুনানি ও সাক্ষ্য গ্রহণ চলছে। আশায় বুক বেঁধেছেন 400 বিডিআর পরিবার। এবং চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জে সীমান্ত উত্তেজনা কমলেও পরিস্থিতি থমথমে। সজাগ চৌকা গ্রামের বাসিন্দারা, সতর্ক বিজিবি। যখনই আমরা মনে করে প্রতিরোধ করতে যাচ্ছি বা ফসলটা বাঁচাবো, তখন আর এমনভাবে গ্যাস মারছে চোখ মুখ কানা হয়েছে। মাঠের অবস্থা গহম ঝরেছে, কেলার গাছ ঝরেছে, আমের গাছ ঝরেছে। আমাদের একটা ভয়ঙ্কর যে গ্রামে হয়তো তারা আক্রমণ করতে পারে। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।